সরকার নির্ধারিত দামে সার পাচ্ছে না সাতক্ষীরার কৃষক। যমুনার অনুসন্ধানে বেরিয়ে এলো সিন্ডিকেটের কারসাজি। প্রতিবেদন ঠেকাতে মরিয়া ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খবর আসছে তাদের কাছে, তো বলি যে ঠিক আছে, আমাদের আকরাম ভাই খারাপ নিউজ করুক, সমস্যা নেই, যার নিয়োগ দেন, এর ইফেক্ট কৃষকরা পাবে। কক্সবাজারে গুলিতে নিহত খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপুর দাফন। পূর্ববিরোধী খুন দাবি পরিবারের। হত্যাসহ 7 মামলার আসামি ছিলেন অপসারিত এই কাউন্সিলর। দোষীর বিচার হোক চাই। এখানকার শত্রু মিত্ররাই কনফারেন্সের মাধ্যমে তাকে ওখানে এই হত্যা মিশনটা করেছে। মামলা ছিল 15 সালে, আর এরপরের মামলাগুলো 22 সাল। কেডিএর ময়ূরী প্রকল্পে জমি বরাদ্দে অনিয়মের অভিযোগ। নিয়ম পাল্টে প্লট বাগিয়ে নেন কর্মকর্তা কর্মচারী। তালিকায় ছিলেন সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতারাও। এখন শুনতেছি যে তারা নিজেরা 5 লাখ টাকা করে নিচ্ছে। যে রেট আমার কাছে চাইছে, আমার কাছে এটা গ্রহণযোগ্য হয়নি। শুষ্ক মৌসুমে কাঠের ব্রিজ আর বর্ষায় ভরসা নৌকা। নেত্রকোনায় সোমেশ্বরী পারাপারে দুর্ভোগ। সেতুর দাবি এলাকাবাসী সহ পর্যটকদের। শেরপুরে ব্রহ্মপুত্র পাড়ে টমেটোর বাম্পার ফলন। লাভের মুখ দেখছেন চাষিরা। বিষমুক্ত ফেরোমন ফাঁদ ও জৈব সার ব্যবহারের পরামর্শ। বিরতিহীন সংবাদ ছেড়ে দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সরকার বিপুল অঙ্কের ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যমে সার পৌঁছে দিচ্ছে কৃষকের নাগালে। মূল্যও থাকে নির্ধারিত, তবে সেই দামে আর সার পাচ্ছেন না সাতক্ষীরায় কৃষকরা। বাড়তি দামে কিনতে হচ্ছে এবং সিন্ডিকেট করে কৃষকের পকেট থেকে লুট করা হচ্ছে কোটি কোটি টাকা, যাকে অবিশ্বাস্য বলছে কৃষি বিভাগ। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বছরে সাতক্ষীরার কৃষকের পকেট থেকে প্রায় বাড়তি 39 কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে। উপকূলীয় জেলা সাতক্ষীরায় কৃষি জমির পরিমাণ প্রায় 1,40,000 হেক্টর। কৃষি পরিবার 4,17,000। জেলায় সরকার নির্ধারিত বিএডিসি 118, বিসিআইসি 81 ও ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক রয়েছে 672 জন সাব ডিলার। কৃষি বিভাগের দাবি, এসব ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যের সার কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে তারা। বলছেন, সরকার নির্ধারিত মূল্য 27 টাকায় ইউরিয়া ও টিএসপি, ডিএপি 21 টাকা, এমওপি বা পটাশ 20 টাকায় কিনতে পারছেন কৃষক। সরকার ভর্তুকি মূল্যে নির্ধারিত যে ডিলার, বিসিআইসি ডিলার আছে, তাদের কাছে সার দিয়ে থাকে। আমরা সেটা মনিটরিং করি এবং সেটা যাতে নির্ধারিত মূল্যে বিক্রি হয় সেই দিকে আমরা খেয়াল রাখি। এবার মাঠে যাচাইয়ের পালা। সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের কৃষক ওসমান গনি জানতে চাই, সার কিনলেন কত টাকায়? কোন সার নিয়েছি 3 এশিয়া টিএসপি 19টা দিন 38 সার নিয়েছি 2 খান। ও লোক তো বলছিল যে আমি 39 টাকা করে বিক্রি করছি, তা তুমি সব আসতে নিচ্ছ তো, তাই তোমার কাছে একটু কম যাচ্ছে। কৃষক ওসমান গনিকে নিয়ে দোকানে হাজির আমরা। বুঝে নিতে চাই 27 টাকার টিএসপি 38 টাকায় বিক্রির কারণ। কেজি 38 টাকা করে আমরা নিয়ে ওই ডিলারের কাছ থেকে। এখান থেকে কোন ডিলার সে? এই যে আমাদের এই কাতুন্দা বাজার। নাম কি তার? নাম হলো রনি। এটা আমরা জানি না, এত জানি না, ওনারে ভালো জানে। সারের দেখা মিলল মুদি দোকানেও। ইউরিয়া 2 টাকা, ডিএপি 4 থেকে 9 টাকা বেশি দরে কিনতে হচ্ছে কৃষককে। 2 কেজি ইউরিয়া আছে আপনার 58 টাকা, কেজি 29 টাকা কেজি। কেজি বিক্রি করার কথা 27 টাকা, 29 টাকা নেবেন কেন? আমাদের কেরেং খরচা আছে, ভ্যান ভাড়া দিয়ে আমাদের মনে করেন এটা এই না বেশি থাকে না ভাই। সরকারে যেটা এটা বললো হচ্ছে 25 টাকা, আর যেটা নাকি বেসরকারি 30 টাকা।
অনুসন্ধান চলাকালেই নড়ে চড়ে বসে কৃষি বিভাগ। প্রতিবেদন ঠেকাতে মরিয়া ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খবর আসছে তাদের কাছে, তা বলি যে ঠিক আছে, আমাদের আকরাম ভাই খারাপ নিউজ করুক, সমস্যা নেই, যার নিয়োগ দেন, এর ইফেক্ট কৃষকরা পাবে। সবই ঘটছে নাকের ডগায়, অথচ নির্বিকার উপজেলা কৃষি কর্মকর্তা। যথেষ্ট পরিমাণ সারের বরাদ্দ আছে, ডিলার যদি সারের বরাদ্দ তার তো আমি ব্যবসা করতে দিব না। একই চিত্র তালা উপজেলায়। সরকার নির্ধারিত দর অজানা অধিকাংশ কৃষকের, তাই সার কিনতে হচ্ছে বাড়তি দামে। ইউরিয়া কিনেছি 30 টাকা, পটাশ কিনেছি 25 টাকা, আর টিএসপি কিনেছি 38 টাকা। কৃষি অফিসাররাও কি তদারকি করে? না, কোনো তদারকি করলে তো আমরা তো কম পাতাম। সরকারি নির্ধারিত আমি জানি না, আর আমি কোনোদিন শুনিনি। কৃষক যেখান থেকে সার কেনেন সেই পাটকেলঘাটা বাজারে দেখা মিলল 5 জন ডিলারের, অথচ আইন অনুযায়ী ইউনিয়ন হিসাবে একজন থাকার কথা। সরকার নির্ধারিত প্রতি ইউনিয়নে, উপজেলায় 12টা ইউনিয়ন, 12 জন বিসিআইসি ডিলার আছে এবং প্রত্যেকটা ইউনিয়নের 9 জন করে সাব ডিলার। নথিতে প্রমাণ মিলেছে কুমিরা, ইসলামকাটি, সরুলিয়া ও মাগুরা ইউনিয়নের সার বিক্রির জন্য অনুমোদিত ডিলার নেই। সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় এই গোডাউন থেকেই 4টি ইউনিয়নে সার সরবরাহ করা হয়, অথচ ইউনিয়নে থাকার কথা ছিল এই গোডাউন। এটি চালাচ্ছেন কেশব সাধু। কথা আছে একটাই, প্রতিবেদন যা কোনো নেগেটিভ কিছু করা যাবে না, তাই সেটা করতে। কৃষি বিভাগ ও কৃষকের কাছ থেকে পাওয়া তথ্যের হিসাবে দেখা যায় সার ডিলার সিন্ডিকেট বছরে লুটে নিচ্ছে প্রায় 39 কোটি টাকা। 27 টাকা ইউরিয়া, 27 টাকাই বিক্রি, হয়তো সর্বোচ্চ 1 টাকা বেশি খাওয়া যায়, সুশি খাই, কামলাই খাই না, কামলাই খাচ্ছে সব, কৃষকের শেষ। আবারও যেতে চাই খামার বাড়ির উপপরিচালকের কাছে। প্রতিবেদনের শুরুতে সব ঠিক আছে এমন দাবির পর অনিয়ম লুটপাটের অভিযোগে কি বলবেন তিনি? এটা আমার আসলে অবিশ্বাস্য মনে হচ্ছে। ঢাকার মতো এখানে অনবরত মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে, তার মধ্যেও করে এখানে যে এরকম মানুষ থাকবে না, এটা আমি বলছি না। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যেভাবে তাদেরকে ডিলার নিয়োগ করা হয়েছে সেই পদ্ধতির বাইরে যদি কেউ কাজ করেন তার বিরুদ্ধে অবশ্যই আমি একেবারে অ্যাকশন নেব। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সিইসি এ সময় বলেছেন, একদিনে সকল স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়, আর ভোট নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সভায় আঞ্চলিক ও বিভাগীয় নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এটা কোনো মতেই সম্ভব নয়, এটা কোনো বাস্তবায়নযোগ্য। অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়, এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবে। জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন আদায়ের আজই শেষ দিন। আজও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সকালে লক্ষ্মীপুরের উত্তর তেমোহনী এলাকা থেকে কার্যক্রম শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করেন তারা। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা সহ 7 দফা দাবি তুলে ধরা হয় এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণায় স্লোগানে নওগাঁতেও লিফলেট বিতরণ করা হয়েছে। বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। সময় বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। পরে শহরের বাটার মোড়, তাজের মোড়, ব্রিজের মোড় সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লিফলেট বিতরণ করা হয়।
টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের কাছে জুলাই ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। মুন্সিগঞ্জের সিরাজদিখানী নিমতলা বাসস্ট্যান্ড চত্বর থেকেও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। এছাড়াও মাদারীপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ছাত্র নেতারা। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এক্সপ্রেসওয়েতে ঘণ্টাখানেক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এবং প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা। 3 ঘণ্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার আলটিমেটামও দেন শিক্ষার্থীরা। এর আগে সকাল 11টার দিকে মিছিল নিয়ে ধলেশ্বরী টোল প্লাজার সামনে জড়ো হন তারা। ব্যারিকেড বসিয়ে অবরোধ করেন এক্সপ্রেসওয়ে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এজাহারভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আসামি যে দল কিংবা গোষ্ঠীর হোক না কেন, তাকে 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এই ধরনের ঘটনা যদি হরহ ঘটতে থাকে তাহলে ধীরে ধীরে আইন শৃঙ্খলার অবনতি হবে এবং আজকে একজনকে ছিনিয়ে নিয়ে গেছে, কালকে আরেকজনকে ছিনিয়ে নিয়ে যাবে। যদি আমাদের দাবি পরিপূর্ণ না হয় তাহলে আমরা আবার রাজপথে আসব। আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা থাকবে তাদের যে দাবিগুলা আমাদের কাছে যে দাবিগুলা ছিল সেটা পূরণ করে দেওয়া। এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলামের মুক্তির দাবিতে টঙ্গীতে গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা। সকালে কলেজ গেট এলাকায় তারা অবস্থান নেন। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। 2 ঘন্টা পরে আবার অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। প্রায় 2 যুগ ধরে আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় কারাগারে আছেন নুরুল ইসলাম। আমি নুরুল ইসলাম সরকার, আইয়ুব আমিন, মাহমুদ আলী, আমরা এই হত্যাকাণ্ডের সাথে কোনো অবস্থাতেই জড়িত না। আমরা প্রত্যাশা করি এই মিথ্যা মামলা থেকে নুরুল ইসলাম সরকার সহ আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। খুলনায় দাফন করা হয়েছে কক্সবাজারের সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে। তবে হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। পরিবারের ধারণা পূর্ব বিরোধের কারণেই আওয়ামী লীগের এই নেতাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে হত্যাসহ 7 মামলার আসামি নিহত টিপু। নিজ বাড়ি খুলনা দৌলতপুরের দেয়ানায় সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা সিটি কর্পোরেশনের অপসারিত কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর মরদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন দলের হয়ে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন গোলাম রাব্বানী টিপু। বছর 5 আগে চরমপন্থী থেকে বের হয়ে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে। প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় রাজনীতিতে নিজের খুঁটি আরও মজবুত করেন। তবে টিপুর রাজনৈতিক পথচলা নিয়ে মতভেদ রয়েছে স্থানীয়দের মাঝে। কক্সবাজারে হত্যা করছে নিশ্চয়ই কোনো পূর্ব পরিকল্পিত ছাড়া এটা সম্ভব না। 100 জন মানুষের কিন্তু সে মিত্র হতে পারে না, 2-4 জন কিন্তু তার শত্রু থাকে। 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে আমি তাকে কোনোদিন আর দেখিনি। মানুষটা শুধু এতটুকু বলেছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি আছি, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট ছিল। পরিবারের ধারণা পূর্ব বিরোধ থেকেই হত্যা করা হতে পারে টিপুকে। অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে কক্সবাজার সদর থানায়। দোষীর বিচার হোক চাই। শত্রু মিত্ররাই কনফারেন্সের মাধ্যমে তাকে ওখানে এই হত্যা মিশনটা করেছে। হত্যা, চাঁদাবাজি সহ 7 মামলার আসামি গোলাম রাব্বানী। সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। হত্যার সম্ভাব্য সব মোটিভ খতিয়ে দেখছে পুলিশ। হত্যা, তারপরে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হত্যার চেষ্টা, এই মোট হচ্ছে 7টা। যে হত্যা মামলা ছিল 15 সালে, আর এর পরের মামলাগুলো 22 সাল। বৃহস্পতিবার কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে মারা যান গোলাম রাব্বানী টিপু। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। সকালে হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর এলাকায় যাত্রীবাহী ইজি বাইককে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। 2 নারী শ্রমিক এতে নিহত হন। আহত হয়েছেন 3 জন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা দুর্ঘটনায় 2 জন মারা গেছেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালীর সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় ট্রাক চাপা এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন, 3 জন আহত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জের ট্রলির ধাক্কায় 1 জন নিহত হয়েছেন।
গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্স ও যান্ত্রিক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা ঘটলে বিআরটির সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। তিনি বলেছেন, রাস্তার সমস্যার কারণে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে বিআরটিএ ভবনে সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় এই নির্দেশনার কথা তিনি বলেছেন। মার্চের মধ্যে অপেক্ষমান থাকা 4 লাখ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। আরও বলেছেন, 3 মাসের মধ্যে সকল জেলা হাসপাতালের পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি হাসপাতালে যানবাহন চালকদের ডোপ টেস্ট চালুর নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিআরটিএতে বেসরকারিভাবে যারা চালকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান করার আবেদন করবে, যাচাই বাছাই করে দ্রুত তাদের অনুমোদন দেওয়ারও সিদ্ধান্ত জানানো হয়। তিনি বলেছেন, ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ডাম্পিং স্টেশন বাড়ানো হবে, সাথে স্ক্র্যাপ নীতিমালা করার পাশাপাশি লাইসেন্সবিহীন চালকদের নিয়ন্ত্রণ করবে বিআরটিএ এবং পুলিশ, আর এর জন্য টহল বাড়ানো হবে, আর ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। তো ওই জন্য ওই যে লাইসেন্সিংয়ের যে বর্তমান জটিল ব্যবস্থা সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব, ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা আই টেস্ট এটার উপর জোর দেব, এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট যে মাদকাসক্ত কিনা সেটার উপরে আমরা জোর দেব। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার রাতে আজমতপুর সীমান্তের 182 নম্বর পিলারের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে স্থানীয় কয়েকজনের সাথে সীমান্ত এলাকায় যায় শহীদুল। হঠাৎ করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ 119 ব্যাটালিয়নের সদস্যরা এবং গুলিবিদ্ধ হয় সময় শহীদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাজশাহীতে ছাত্রাবাস থেকে মেহেদী হাসান নামের এক রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নগরীর সাহেববাজার এলাকায় ছাত্রাবাসে থাকতেন মেহেদী। শুক্রবার রাতে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় এবং ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। অপমৃত্যুর মামলা হয়েছে, তদন্তও চলছে। রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মেহেদী তার গ্রামের বাড়ি রংপুরে। গুচ্ছ থেকে বেরিয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত 11টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 22,661 জন শিক্ষার্থী এতে অংশ নেন। 4 বছর পরে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়টিতে। সকালে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 3টি অনুষদের অধীনে 16টি বিভাগে 1065টি আসন রয়েছে কুয়েটে, অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে 23 জন পরীক্ষার্থী অংশ নেন। প্লট ভাগবাটোয়ারার চক্র থেকে বের হতেই পারছে না খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। নিয়ম নীতি নিজেদের মতো বদলে নিয়ে পানির দরে 15টি প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এবং এই তালিকায় আছেন কেডিএ কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সংসদ সদস্য, উপসচিব, আওয়ামী লীগ নেতা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর আবাসিক প্রকল্প ময়ূরী 2016 সাল থেকে সেখানে প্লট বরাদ্দ শুরু করে কেডিএ। তখন 3 কাঠার প্লটের প্রতি কাঠা 9 লাখ এবং 5 কাঠার প্লটের প্রতি কাঠার দাম নির্ধারণ করা হয় 9.5 লাখ টাকা। এর সাথে দিতে হবে রেজিস্ট্রি খরচ। কিন্তু শেষ 15টি প্লট বরাদ্দের আগে হঠাৎই বদলানো হয় মন্ত্রণালয়ের অনুমোদিত প্রসপেক্টাস। কেডিএ কর্মকর্তাদের জন্য প্রতি কাঠার দর নির্ধারণ করা হয় মাত্র 5 লাখ। বোর্ড সভায় নিজেদের মধ্যে ওই 15 প্লট ভাগবাটোয়ারা করা হয়। 7-8 বছর আগে আমরা নিয়েছি 9.5 লাখ টাকা করে। এখন ওটা যখন নিয়েছি তারপরে সুদ সমত 12-13 লাখ টাকা পড়ে গিয়েছে। এখন শুনতেছি যে তারা নিজেরা 5 লাখ টাকা করে নিচ্ছে। যে রেট আমার কাছে চাইছে, আমার কাছে এটা গ্রহণযোগ্য হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এরা অত্যন্ত বেশি দামে বিক্রি করছে। তারা নিজেদের কর্মচারীর মধ্যে, আমলাদের মধ্যে, এবং যেটা আপনি বললেন কিছু পুলিশের বড় কর্মকর্তা, বেঞ্জি সাহেবের মতন কর্মকর্তারাও এইখানে প্লট নিয়েছে। তারা কোন ক্যাটাগরিতে এখানে প্লট নিয়েছে? শুধু প্লটের দাম কমানোই নয়, মর্জিমাফিক নীতিমালা বদলানোর ঘটনাও ঘটেছে কেডিএর বোর্ড সভায়। প্রেষণে নিয়োজিত কর্মকর্তারা 1 বছর চাকরির মেয়াদেই সুবিধা ভোগ করতে পারবেন, এমন সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়। এরপর তা আরেক দফায় বদলানো হয়। নতুন নীতি অনুযায়ী প্রেষণে কেডিএতে যুক্ত হলেই মিলবে প্লট। উদ্ভট এই নীতির কারণে অনেকে বদলি হয়ে বনেছেন প্লট মালিক।
বোর্ড তখন মনে করেছে 1 বছরের প্রেশনের জন্য একটা লিমিটেশন থাকা উচিত। পরবর্তী বোর্ড মনে করেছে যে না, এটা হয়তো রিজিড। আমি বলছি না এটাই হয়েছে, বোর্ড হয়তো মনে করেছে এটা রিজিড, এটা আমরা হয়তো এটা ওপেন করতে পারি। সরকারের কোটি টাকা ক্ষতি করে ভাগবটোয়ারা করা এসব প্লট বরাদ্দ বাতিল এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। তবে কেডিএর বক্তব্য সবই হয়েছে আইন মেনে। প্লট নিয়েছে এরকম অজ্ঞাত করে যদি করে থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা, সেই প্লটগুলো বাতিল করা এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওরে আইনে সোপর্দ করা। বিধি মেইনটেইন করেই এবং কোটা যে পার্সেন্টেজ সেটাকে মেইনটেইন করেই আমরা বিধিগতভাবে বোর্ড সভা উপস্থাপন পূর্বক বৈধভাবেই এই প্লটগুলো বরাদ্দ দিয়েছে। এখানে বিধির বাইরে কোনো কিছুই করা হয়নি। প্রায় 88 একর জমিতে গড়ে তোলা ময়ূরী আবাসিক এলাকায় 274টি 5 কাঠার প্লট এবং 387টি 3 কাঠার প্লট রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সারা দেশে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা এবং কনকনে বাতাসে জনজীবন জবুথবু। সকালে ঘন কুয়াশায় প্রকৃতি পরিবেশ ঢাকা থাকে, বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও তাতে কোনো উষ্ণতা নেই। আর তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন তারা। শীতের সাথে পাল্লা দিয়ে ঠান্ডাজনিত রোগবালাইও বাড়ছে, আর আক্রান্তদের বেশিরভাগই বয়োবৃদ্ধ শিশু। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক মৌসুমে সোমেশ্বরী নদী পাড়াপাড়ে ভরসা কাঠের ব্রিজ আর বর্ষায় নৌকা। আর এতে করে ভোগান্তিতে নেত্রকোনার দুর্গাপুরের কয়েকটি ইউনিয়নের মানুষ সহ পর্যটকরা। এলাকার পর্যটন শিল্প বিকাশে দ্রুতই সেতুর দাবি জানিয়েছেন সবাই। 750 ফুট দৈর্ঘ্যের কাঠের ব্রিজ নির্মিত হয়েছে দুর্গাপুরের সোমেশ্বরীর বুকে। নদী পারাপার হচ্ছেন পর্যটক সহ স্থানীয়রা। চলছে মাইক্রোবাস সহ 3 চাকার বাহন। সাদামাটির পাহাড়, রানীখং মিশন সহ সীমান্তের দর্শনীয় স্পটগুলোতে যেতে হয় এই পথেই। তবে সেখানে নেই সেতু, তাই সম্প্রতি স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছে কাঠের ব্রিজটি। যারা নদীর পশ্চিম পারে আমরা বসবাস করি, তাদের দুর্গাপুরের সাথে একটা যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল সেই দীর্ঘ সময় ধরেই। এখন ব্যারিস্টার কায়সার কামাল সাহেব আমাদের নদীর উপরে একটা কাঠের সেতু করে দিছে। কাঠের সেতু হওয়াতে আমরা আমাদের মা বোনদের দ্রুত হসপিটালে নিয়ে যেতে পারছি। আমাদের স্কুলে কলেজে যাতায়াতের জন্য অনেক ভালো ব্যবস্থা হয়েছে এটা। স্থানীয়রা জানান, গাউখান্দিয়া, কুল্লাগড়া সহ 3 ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত চলাচল করেন এই পথে। সাথে পর্যটকদের ভিড় তো আছেই। শুষ্ক মৌসুমে বৃষ্টি ব্যবহার করা গেলেও বর্ষায় তার উপায় নেই। স্কুল কলেজ আছে, আমাদের অনেক ছেলে মেয়েদের অনেক কষ্ট হয়। এত কষ্ট করে একটা সেতু নির্মাণ করা হলো, কিন্তু প্রথম ফল আসার সাথে সাথে সেতুটা ভেঙে যাবে। আমাদের পার্মানেন্ট একটা ব্রিজ হোক, সেটাই আমাদের দাবি। পর্যটন শিল্পের বিকাশ সহ আর্থসামাজিক উন্নয়নে এলাকাটিতে সেতু প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। দুর্গাপুর বিরিশিরি এই অঞ্চলটা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, খুবই একটা আকর্ষণীয় স্থান মানুষের কাছে। জলপ্রবাহ ঠিক রাখা দরকার, একই সাথে অপর পারে যারা বসবাস করে তাদের বাচ্চা কাচ্চার স্কুল, তাদের জীবন জীবিকা যেন স্মুথলি চলতে পারে, সেজন্য একটি স্থায়ী সেতু দরকার। সোমেশ্বরী সহ সীমান্তের 4 নদীতে সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। সীমান্ত সড়কে কয়েকটি বড় নদী থাকায় সেই সেতুগুলো তখন নির্মাণ করা সম্ভব হয়নি। সেতুগুলো নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে PDBP তে সেতুগুলো নির্মাণের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সহ পর্যটকদের আশা, দ্রুতই পাস হবে প্রস্তাব, নির্মাণ হবে সেতু। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বিষমুক্ত ফেরোমন ফাঁদ আর জৈব সার ব্যবহারে টমেটো চাষে লাভের মুখ দেখছে শেরপুরের কৃষক। বিঘা প্রতি 30,000 টাকা খরচেই মিলছে 1.5 লাখ টাকার টমেটো। আর নিয়মিত তদারকি করছে কৃষি বিভাগ। শেরপুর সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলের প্রায় 450 হেক্টর জমিতে চাষ হয়েছে বিউটিফুল 1 জাতের টমেটো। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি ফলন 150 থেকে 200 মণ। কৃষক বলছে, প্রতি বিঘা জমিতে সেচ, কীটনাশক, বীজ বপন আর শ্রমিকের মজুরি সহ খরচ হয়েছে 25 থেকে 30,000 টাকা। বিষমুক্ত চাষাবাদ পদ্ধতি ব্যবহারে রাজধানী সহ বিভিন্ন জেলায় এ অঞ্চলের টমেটোর চাহিদাও ব্যাপক। ক্ষেত থেকেই ফলন নিয়ে যাচ্ছে পাইকাররা। 40 টাকা কেজি দরে প্রতি মণ টমেটো বিক্রি হচ্ছে 1600 টাকায়। আমাদের সবসময় সহযোগিতা করছে কৃষি অফিসাররা, সারা এনে আসছে, দেখছে,
যা পর্যন্ত আমাদের বলে গেছে আমরা ওই অনুযায়ী আমরা মৌসুম করছি। টমেটো আল্লাহর রহমতে খুবই ভালো। এখন যে বাজার আছে, যদি এই বাজার পাই কেউ আবার 3 লাখ টাকা পাওয়ার মতো আল্লাহর রহমতে আশা করা যায়। ফেরোমন ফাঁদ দেওয়াতে আমাদের কীটনাশক ব্যবহার করি না বললেই চলে। যেটুকু আমরা ব্যবহার করে থাকি সেটুকু হলো কুয়াশা কাটার জন্য একটু কীটনাশক ব্যবহার করে থাকি, যেন কুয়াশায় আমাদের গাছটা পুড়ে না যা, কুকুরান লেগে না যা। অন্যান্য থেকে এবার বছর খরচ একটু কম হয়েছে, কারণ কিছু অফিসাররা আইসে বোতল দিছে, বড়ি দিছে, ট্যাবলেট দিছে, এখানে বিষমুক্ত করেছে, বয়াম দিছে। এবার একটা নতুন প্রযুক্তি কৃষকদেরকে আমরা অ্যাপ্লাই করেছি, নিরাপদ এবং বিষমুক্ত টমেটো উৎপাদনের জন্য সেক্সফোরমেন ট্র্যাপ। এখানে প্রায় 400 বিঘা জমিতে ট্র্যাপ স্থাপন করেছে কৃষকরা সকলে সম্মিলিতভাবে। টমেটো চাষে ফেরোমন ফাঁদ সহ জৈব সার ব্যবহারে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। মাঠ তদারকি করছেন কর্মকর্তারা। চরাঞ্চলের মাটি টমেটো চাষের জন্য বিশেষ উপযোগী হয়। আমাদের এখানকার কৃষকরা টমেটো চাষ খুব আগ্রহী এবং তাদের বিঘা প্রতি যে খরচ হয় সেই খরচ দিয়ে তাদের লাভ বেশি হয়, তারা টমেটো চাষের দিকে আগ্রহী হচ্ছে। জেলায় এবছর 614 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে আবাদ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মৌলভীবাজারে বসবাসরত 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের নিয়ে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। নাচ, গান, খাবার পরিবেশন সহ নানান আয়োজন রয়েছে সেখানে। এবার সেই অনুষ্ঠানের কিছু অংশ দেখে নিব। এখানে প্রত্যেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সংস্কৃতি সেগুলো দেখতে পাচ্ছি, যে তারা কি ধরনের খাবার খায়, কিভাবে কাপড় চোপড় পরে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ঐতিহ্যটা আমরা তুলে ধরতে পারছি, আমাদের ড্রেস আপ, আমাদের গহনা, বাকি বাদ্যযন্ত্র। আমাদের দাদা দাদিদের ব্যবহৃত জিনিসপত্র এবং বর্তমান যুগের ব্যবহৃত জিনিসপত্র আমরা প্রদর্শন করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। মৌলভীবাজার জেলার যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের জীবন মান যাতে মানুষ দেখতে পারে, তাদের খাবার, পণ্য, কালচার কি আছে সেই বিষয়গুলোর যেহেতু কোনো ডকুমেন্টেশন নাই, আমরা চাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে একটা ডকুমেন্টেশন করার জন্য।